আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে। তাই গল্পটা কেউ মিস করবেন না। সবাই আমাদের সঙ্গেই থাকুন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই। আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আলিফ। আমার বন্ধু নাম আলম। আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করি। শুধু তাই না, আমরা দুইজনে একই ফ্ল্যাটে থাকি। আমি অনেকদিন ধরে চিন্তা-ভাবনা করতেছি কোথাও একটা বেড়াতে যাব। আমার বন্ধু আলম একটি গ্রামের ঠিকানা দিল আমাকে বলল দুজনে সেই গ্রামে যাব। আমাকে গ্রামের নামটি বলল। দুর্ভাগ্যবশত ভাই, আমি গ্রামের নামটি আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো না। যাই হোক, আমি আবার ঘটনায় চলে যাই। আমরা দুজনে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমরা বাসে উঠলাম। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 12টার মতো বেজে গেল। গ্রামে তো আমরা কাউকে চিনি না, কারণ আমাদের গ্রামে তেমন কেউই নেই। আমরা তো বেড়াতে যাচ্ছি, কোথায় উঠবো? কোনো একটা রিসর্টও নেই যে সেখানে উঠবো। এই গ্রামের ঠিকানাটি আমার বন্ধু আলমকে দিয়েছিল তার দূর সম্পর্কের এক মামাতো ভাই। সে বলেছিল গ্রামটি নাকি খুবই রহস্যময়, তবে গ্রামটি অনেক সুন্দর। শুধু সুন্দরই না, গ্রামটি খুবই রহস্যময়। গ্রামটিতে নাকি রাত্রেবেলা কেউ বাইরে বেরোয় না। আমরা তো জিন ভূতে বিশ্বাস করি না। আমরা গ্রামের ভিতরে প্রবেশ করলাম। গ্রামটিতে পাও রাখা মাত্রই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এলো। রাত্রেবেলা অন্ধকার তো হবেই, তার ভিতরেই জ্যোৎস্না ঝলক। বেশ ভালোভাবে রাস্তাঘাট দেখা যাচ্ছিল, কিন্তু গ্রামটিতে পা দেওয়া মাত্রই চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে। আমরা সামনের দিকে আর কিছু দেখতে পারি না। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা দুজনে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। আমি পিছন দিকে ঘুরে তাকাই, দেখলাম কেউই নেই। আমি মনের ভুল ভেবে নিলাম, আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও পিছন থেকে কেউ একজন ডাক দিল। পিছন দিকে তাকালাম, দেখলাম কেউই নেই। আমার বন্ধু আলমকে বললাম, আচ্ছা, এই গ্রামের ঠিকানাটা তোকে তোর মামাতো ভাই কেমন করে দিল? তোর মামাতো ভাইয়ের কি এই গ্রামে পরিচিত কেউ আছে? যদি থাকতই তাহলে তার নামটা জিজ্ঞেস করলেই তো হতো, অন্তত আমরা তার বাড়িতে উঠতে পারতাম। আলম আমাকে বলল, আরে না, আমি তার মুখ থেকে শুনেছি ঠিকই আছে, কিন্তু সেও আমার মতেই অন্য একজনের মুখ থেকে শুনেছে। এখন ভাবনার বিষয়টা হলো, সারা রাত আমরা কোথায় কাটাবো? হেঁটে চলেছি আমরা, রাস্তা যেন ফুরাচ্ছে না। একটি পুরো বাড়ি আমাদের চোখে পড়ল। বাড়িটা খুবই অন্ধকার, চতুর্দিকে যেন খুবই শুনশান। আমরা বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। বাড়িটার ভেতরে প্রবেশ করতেই হঠাৎ করে পিছন থেকে ঘরটির দরজাটা বন্ধ হয়ে গেল। আমি তেমন কিছু মনে করলাম না, হয়তোবা হাওয়ায় ঘরটির দরজা বন্ধ হয়ে গিয়েছে। ঘরে ভেতরে প্রবেশ করলাম। ঘরটি অসম্ভব সুন্দর দেখতে। ঘরটিতে থেকে যেন আমার বেরোতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর দেখতে ঘরটি। আমরা দুজনেই সিঁড়ি দিয়ে উপরের ঘরে চলে গেলাম। একটি রুম বেছে নিলাম। রুমের ভেতরে ঢুকলাম। ভেতর প্রবেশ করতে যেন চোখটা জুড়িয়ে গেল। এত সুন্দর ঘরটি সাজানো গোছানো দেখে মনেই হচ্ছে না যে এই বাড়িতে অনেকদিন যাবৎ কেউ থাকে না। আমরা বিছানার উপরে বসতেই বিছানাটা যেন কেঁপে উঠল।
আমি একটু ভয় পেলাম। কিছুক্ষণ পরেই আবারও সেই ডাক। আবারও কেউ একজন আমাকে ডাকতেছে। আমি চতুর্দিকে খুঁজতে লাগি কিন্তু কাউকে চোখে পড়ে না। আমি মনে মনে চিন্তা করতেছি এই ঘরে থাকা মনে হয় আমাদের ঠিক হবে না। আমরা ঘর থেকে বেরিয়ে যাব। আমার বন্ধু আলমকে আমি সব ঘটনা বললাম। আলম বলল, "কি বলিস? এত কিছু ঘটে গিয়েছে, তুই আমাকে আগে কিছু বলিসনি কেন? চল, এখানে আর থাকা যাবে না।" তাই বলেই ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হতেই আচমকা বাতাস এসে যেন আমাদেরকে আবারও ঘরের ভিতরে টেনে নিয়ে গেল। বাতাসের এত শক্তি যে আমরা দুজন জলজান্ত মানুষকে ঘরের ভিতরে আবার ঢুকিয়ে দিল। আমরা আবারও বের হওয়ার চেষ্টা করি কিন্তু দরজাটা লেগে গিয়েছে। এবার দরজাটা আর খুলতে পারতেছি না। কি করব বুঝতে পারি না। এত রাত্রেবেলা কে বা আমাদের কাছে আসবে? আমাদের ডাক কে আর বা শুনতে পাবে? আশেপাশে কোনো বাড়িও নেই। আমরা অনেক চেষ্টা করি বাইরে বের হওয়ার জন্য কিন্তু পারি না। আমি আমার বন্ধু আলমকে বললাম, চল ঘরে ছাদের উপরে যাব। ছাদ থেকে লাফ দিব। লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। আমরা ছাদের উদ্দেশ্যে রওনা দিলাম। ছাদের উপরেও উঠে পড়লাম। ছাদ থেকে নিচ দিক তাকাতে যাওয়া আমাদের শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এত উঁচু বিল্ডিং কিভাবে হলো? আমরা তো দোতলা ঘরে উঠেছি, কিন্তু এত বড় ঘর কিভাবে হলো? আর আমরা এখানে কিভাবে বাইলাম? এখানে দেখলাম প্রায় ৫ তালার মতো, অনেক উঁচু। আশেপাশে কোনো গাছ নেই যে গাছ বয়ে নিচে যাব। বিষয়টা খুবই অস্বাভাবিক। আমি আবারও আমার বন্ধুকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। আমরা চিন্তা ভাবনা করতেছি এই ঘর থেকে কিভাবে বেরোনো যায়। হঠাৎ করে কারো একজন কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। কোনো একটা ছেলে মানুষ কান্না করতেছে। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজি কিন্তু কাউকে দেখি না। কে বা আমাদের সঙ্গে আছে? কে বা কান্না করতেছে? আর কেই বা আমাদেরকে বারবার ডাকতেছে? আমি কি করব বুঝতে পারি না। আমার বন্ধুকে আমি অনেক কথা শোনালাম। সে যদি এখানে আমাকে না নিয়ে আসতো, তাইলে হয়তোবা আমাদের এই সমস্যাগুলো হতো না। আমার বন্ধুকে বললাম, "তোর মামাতো ভাইয়ের কাছে ফোন দে। দিয়ে খুবই শীঘ্রই এখানে আসতে বল।" আমার বন্ধুর ফোনটা বের করলো। বের করে দেখে ফোনে এক ফোঁটাও চার্জ নেই। এই বাড়িতে তো কারেন্টও নেই যে ফোনটা চার্জে দিব। কি করব বুঝতে পারি না। আমার ফোনেও তো চার্জ নেই। আমরা দুজনে অনেক চেষ্টা করি বের হওয়ার কিন্তু পারি না। রীতিমতো কান্নার আওয়াজটা যেন বেড়েই চলেছে। কে বা কান্না করতেছে? আমরা চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজতে লাগি কিন্তু কাউকে দেখি না। কে কান্না করতেছে? আমি খুবই জোরে চিৎকার দিয়ে ডাকতেছি, কে কান্না করতেছ? আমার সঙ্গে কথা বলো। কে তুমি? ঘরের ভিতরে যদি থেকে থাকো তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। কে তুমি? তোমার নাম কি? তুমি মানুষ না জিন? তুমি আমার প্রশ্নের উত্তর দাও না কেন? আমি অনেকভাবেই ডাকতে লাগি তাদেরকে কিন্তু তারা কোনো কথা বলে না। কে বা কান্না করতেছে? রীতিমতো কান্নার আওয়াজটা বেড়েই চলেছে। হঠাৎ করে আমার মনে হলো আমার পিছন থেকে কেউ একজন দৌড়ে গেল। আমি খুবই দ্রুত পিছনে ঘুরে তাকালাম। দেখলাম কেউই নেই। কে বা দৌড়ে গেল? আমার বন্ধু আমাকে ডাক দিল। ডাক দিয়ে বলছে, "দেখ তো ওইটা কি দেখা যায়?" আমি ঘরের কোণার দিকে লক্ষ্য করে দেখি কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম ঘরের কোণে। যা দেখি ঘরের কোণে কেউই নেই। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। সে এত দ্রুত সময়ে কিভাবে উধাও হয়ে গেল? আমার আর বুঝতে বাকি রইল না এটা কোনো জিন বা খারাপ আত্মার কাজ। আমি খুবই সাহসী, তার কারণে আমার এখনো তেমন কিছু মনে হচ্ছে না। আমি জিনকে ডাক দিলাম, "তুমি যদি জিন বা কোনো খারাপ আত্মা হয়ে থাকো তাহলে আমার সঙ্গে কথা বলো, নাইলে কিন্তু তোমার সমস্যা হতে পারে।" সে খুবই ভয়ানকভাবে হাসি দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আর এত বিচ্ছিরি চেহারা দেখে আমার যেন মাথাটা ঘুরে উঠেছে। আমি তাকে সামনে আনার জন্য এই কথাটা বলেছিলাম। সে আমার ফাঁদে পা দিয়েছে। কিন্তু বুঝতে আমারই ভুল হয়েছে। সে আমার ফাঁদে পা দেয়নি। আমি
তার ফাঁদে পা দিয়েছি। লোকটিকে দেখে আমার বন্ধু আলম ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। আমি এখন ঘর থেকে বের হব না তাকে নিয়ে টানাটানি করব। সে ঘরের ভিতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঘরে তো পানি হওয়ার চোখে পড়লো না যে তার জ্ঞানটা ফিরাবো। কি করব বুঝতে পারি না। আগে যে ছিল একটি সমস্যা, এখন আরো একটি মাথার উপরে এসে দাঁড়িয়ে পড়েছে। আমি সাহসিকতার সঙ্গে সেই লোকটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি? এখানে কি চাও? আর আমাদেরকে তুমি কেন বেছে নিয়েছো? আমাদেরকে যেতে দাও, আমরা এখান থেকে বেরিয়ে যাব। সেই লোকটি খুবই ভয়ানক একটি হাসি দিয়ে আমাকে বলল, এখানে আসাটা সহজ, কিন্তু যাওয়াটা খুবই কঠিন। এখানে একবার যে ঢুকে পড়ে সে আর কখনো বেরোতে পারে না। তোরাও বেরোতে পারবি না, তোদেরকে মরতেই হবে। তোদের লাশ বেরোবে এখান থেকে, কিন্তু তোরা না। হয়তোবা এখানে এসেছিস তোদের ইচ্ছায়, কিন্তু যাবি আমার ইচ্ছায়। যাবি ঠিক আছে, কিন্তু লাশ হয়ে। তোরা আর জীবিত এখান থেকে বেরোতে পারবি না। আমি কথাগুলো শুনে যেন থমকে গিয়েছি। আমার বন্ধু আলমকে খুবই দ্রুত ডাক দিচ্ছি, কিন্তু সে কোনো কথাই শোনে না। সে তো কোনো চিন্তা ভাবনা ছাড়াই ঘুমিয়ে পড়েছে, কারণ সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে এত ভাবে ডাকতেছি, সে উঠতেছে না। আমি দৌড়িয়ে গেলাম ঘরের বাইরে, যদি কোথাও পানি পাই। অন্যান্য ঘরে খুঁজে দেখি, কিন্তু কোথাও পানি পাই না। হঠাৎ করে রান্নাঘরের দিকে আমার চোখ পড়লো, যে দেখি একটি পাত্রে কিছু পানি রাখা আছে। সেই পানিটা নিয়ে এসে আমার বন্ধুর চোখে ছিটিয়ে দিতেই সে চোখ খুলেছে। তাকে বললাম, এখান থেকে আমাদের বেরোতে হবে। আমরা কি করব? আমাদের চোখ পড়লো ঘরের জানালার দিকে। জানালাতে ঠাই লাগানো, কিন্তু তার বাইরে কোনো গ্রিল নেই। আমরা জানালার কাছে যেতেই আচমকা সেই লোকটি আমাদের পিছনে এসে দাঁড়িয়ে পড়ল। আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আমি পিছন দিকে ঘুরে তাকিয়ে দেখি সে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমরা দৌড়চ্ছি, কিন্তু সামনের দিকে এগোচ্ছি না। বিষয়টা আমার মাথাতে যেন চেপে বসেছে। এই লোকটি বা কি আমাদেরকে কেন মারতে চায়? আমি খুবই ভয়ানকভাবে রাগ হয়ে সেই লোকটিকে বললাম, আমাদেরকে ছেড়ে দে, নাহলে কিন্তু তোর খুব একটা ভালো হবে না। তুই কিন্তু শান্তিতে থাকতে পারবি না। এই কথা বলতেই সেই লোকটি হাত দিয়ে ইশারা করা মাত্রই আমরা ছিটকে যেয়ে বললাম ঘরের বাইরে। ঘরের বাইরে যেতেই সেই লোকটি আমাদেরকে ডাক দিয়ে বলল, যা, পালিয়ে যা, এখান থেকে চলে যা, যত দূরে যেতে পারি চলে যা। কিন্তু ওকে একটা কথা মাথায় রাখিস, তুই যতই দৌড়াস না কেন এই জঙ্গল থেকে বাইরে বের হতে পারবি না, এই গ্রাম থেকে বাইরে যেতে পারবি না। তুই যতই দৌড়া আর যতই বাঁচার চেষ্টা কর না কেন, কেউ তোকে সাহায্য করতে আসবে না। হ্যাঁ, এই কথা শুনেই আমরা দুজনে দৌড়াতে লাগলাম। এত জোরে জোরে দৌড়াচ্ছি, তারপরও যেন রাস্তা ফুরাচ্ছে না। আমরা কি করব? আমার বন্ধু আলমকে বললাম, তুই এই কোন ফাঁদে ফাঁসিয়ে দিলে আমাদেরকে রে, আমরা জানি না বেঁচে ফিরতে পারবো কিনা। আবার বন্ধু আলম আমাকে বলল, ভাই এবারের মতো দেখ বেঁচে বেরোতে পারে কিনা, দেখ তো কোনো বাড়ি পাস কিনা। সেই বাড়িতে আমরা ফোনটা চার্জ দিয়ে আমাদের বাড়িতে কথা বলবো। আর শুধু তাই না, আমার ভাইয়ের সঙ্গেও কথা বলবো। এখান থেকে বের হওয়ার কোনো একটা উপায় বের করতেই হবে। আমি আমার বন্ধু আলমকে বললাম, আরে শালা বোকা, কোনো একটা যদি বাড়ি পেয়ে যাই তাহলে তো আল্লাহর রহমতে আমরা বেঁচে যাব। আর ফোনটা চার্জ দেওয়ার কি দরকার? আমার বন্ধু আমাকে বলল, ঠিকই তো, যাই হোক দৌড়াতে থাক। আমরা আবারও দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে জঙ্গলের শেষ প্রান্তে চলে গেলাম, কিন্তু গ্রামের শেষ প্রান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা জঙ্গলের ভিতরেই দৌড়াচ্ছি, কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারতেছি না। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পেলাম আমাদের পিছনে। পিছনে তাকিয়ে দেখি সেই লোকটি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দেখে ভয়ানকভাবে আবারও হাসি দিয়ে উঠলো। হাসি দিয়ে উঠে বলতেছে, কিরে, গ্রাম থেকে বেরোতে পারিসনি? পারবিও না, এই গ্রাম থেকে বের হওয়া পুরোটাই অসম্ভব, তোদেরকে আজকে মরতেই হবে। আমরা আবারও ওখান থেকে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম। জঙ্গল থেকে বের হওয়া মাত্রই
একটি হুজুর আমাদের সামনে এসে পড়ল। আমরা হুজুরকে সালাম দিলাম। সালাম দিয়ে বললাম, হুজুর আমাদেরকে বাঁচান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। সেই হুজুরটি আমাদেরকে বলল, তোমাদের কি হয়েছে? আমরা হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাদের এই কথাটা শুনে বলল, তোমরা আমার সঙ্গে চলো, তোমরা আমার কাছে এখন নিরাপদ। তোমরা কালকে সকালবেলা এই গ্রাম ছেড়ে চলে যেও, তার আগে যাওয়ার চেষ্টা ভুলেও করো না। আমি লোকটিকে বললাম, আমাদেরকে আজকের মতো বাঁচিয়ে নিন, আমরা এখানে আর কখনো আসবো না, এই গ্রামে তো ভুলেও না। সেই লোকটি আমাদেরকে বলল, তোমরা আমার সঙ্গে চলো, আমি যে জায়গায় যাব আমার সঙ্গে সেই জায়গায় চলো, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছি। আমরা লোকটির পিছন পিছনে হাঁটতে লাগলাম। আমরা যতই যাচ্ছি তত যেন রাস্তাটা পরিচিত মনে হচ্ছে। আমি তেমন কিছু বলতে হচ্ছি না, কারণ সেই লোকটি আমাদেরকে বাঁচিয়ে নেবে বলেছে। কিছুক্ষণ পরে দেখলাম সেই লোকটি আবারও সেই পুরনো বাড়িতে চলে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম, লোকটিকে বললাম, আপনি আমাদেরকে এই জায়গায় আবার কেন নিয়ে এসেছেন? লোকটি আমার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসিতে উঠল। উঠেই আমার দিকে তাকা দিয়ে আমি যেন থমকে গিয়েছি। আবারও দেখলাম সে লোকটাই হুজুরের বেশে আমাদের সামনে এসেছে। আমাদেরকে মারার জন্যেই সে লোকটি যেন পিছন পেতে দাঁড়িয়ে আছে। আমরা ওখান থেকে আবারও দৌড় দিলাম দুইজনে। দৌড়াতে দৌড়াতে এক সময় একটি বাড়ির সামনে এসে পড়েছি। জানি না সে বাড়িটি কার। আমরা ভয়ে ভয়ে ঘরের দরজায় টোকা দিলাম। 2 থেকে 3 বার টোকা দিতেই কেউ একজন বেরিয়ে এলো। দেখলাম ঘুম থেকে উঠে আসতেছে। লোকটি আমাদেরকে বলল, কে তোমরা? এখানে এত রাত্রে কি চাও? আমরা লোকটিকে বললাম, ভাই আমাদেরকে একটু আপনার ঘরে থাকতে দিবেন, আমরা খুবই বিপদে পড়েছি। লোকটি ভালো, তারপরেও কেউ তো কোনো অচেনা লোকদেরকে ঘরে থাকতে দিতে চায় না। লোকটি আমাদেরকে বলল, আপনারা তো অচেনা, আপনাদেরকে তো আগে কখনোই গ্রামে দেখিনি, কিভাবে আপনাদেরকে আমার ঘরে উঠতে দেই? আমি বললাম, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমাদেরকে থাকতে দেন, আমরা আপনার কোনো ক্ষতি করব না। লোকটি আর কোনো কথা বলল না, আমাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিল। আমরা ঘরের ভিতরে ঢুকলাম। কিছুক্ষণের জন্য হলেও আমরা নিরাপদ। আমি তো চিন্তার ভিতরে আছি, জানি না আবারও এই লোকটিও না সেই হুজুরের মতো হয়ে যায়। লোকটি আমাদেরকে বলল, কি হয়েছে তোমার? তোমরা এত ভয় পেয়ে আছো কেন? আরে এত রাত্রে তোমাদের এই এলাকায় আসাটা মোটেও ঠিক হয়নি। তোমাদের ঠিকানা কি? তোমরা কোন জায়গা থেকে এসেছো? আমাকে সব ঘটনা খুলে বলো। আমরা কোথা থেকে এসেছি সেগুলা লোকটিকে বললাম। লোকটিকে বললাম, আমরা ঢাকা থেকে এসেছি। আমার বন্ধু আলিম, তার দূর সম্পর্কের মামাতো ভাই এই গ্রামের কথা বলেছে। গ্রামটি নাকি খুবই সুন্দর, তাই গ্রামটিতে বেড়াতে এসেছি। লোকটি আমাদেরকে বলল, তোমরা এই গ্রামে এসে মোটেও ভালো কাজ করনি। এই গ্রামটা একটি রাক্ষসের গ্রাম। এই গ্রামে রাত্রে যারাই আসে তারাই মৃত ছাড়া জীবিত যেতে পারে না। তোমরাই একমাত্র লোক যা আমার আশ্রয়ে আছো। হয়তোবা এইখানে আসাটাও তোমাদের নিয়তি, তোমাদের কপালে লেখা ছিল, নয়তো তোমরাও মারা পড়তে, তোমাদেরকে কেউ বাঁচাতে পারতো না। আল্লাহ পাক ভালো জানে আমাদের এখানে তোমরা নিরাপদ কিনা, আমি সেটাও বলতে পারবো না। যাই হোক, এখন তোমরা শুয়ে পড়ো, কালকে সকালে কথা হবে। হ্যাঁ, আমরা বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসে না। সারা রাত ছটফট করতে করতে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সূর্য উঠে গিয়েছে। আমাদেরকে লোকটি ডাক দিল। আমরা বিছানা থেকে উঠে গেলাম। আমাদেরকে বলল, ঘুম কেমন হয়েছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। লোকটিকে বললাম, আপনি আমাদের যে উপকার করেছেন তা আমরা কোনোদিনও ভুলব না। আমরা আপনার যদি কিছু করতে পারতাম তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। লোকটি বলল, আমাদেরকে কিছুই করতে হবে না, আমাদের জন্য দোয়া করবে যাতে এই গ্রামটা অভিশাপ মুক্ত হয়। আমি বললাম, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব এই গ্রামটা যাতে অভিশাপ মুক্ত হয়। আমার ভালো একটি কবিরাজ আছে, আমি তার সঙ্গে কথা বলবো। কথা বলে
আপনাদের গ্রামে আমি আবারও আসবো আল্লাহর রহমতে। আমি আপনার বাড়িতে উঠবো। উঠে আপনার এখান থেকেই এই গ্রামের অভিশাপ মুক্ত করব। ইনশাআল্লাহ আমার জন্যে আপনিও দোয়া করবেন। আমি আর এখানে দেরি করব না। আমি চলে যাব। লোকটি আমাদেরকে বলল, "কোথায় যাবেন? আপনারা আমার অতিথি। কিছু না খেয়ে তো আমি যেতে দিব না। রান্না হচ্ছে, আপনারা খেয়ে তারপরে যাবেন।" হ্যাঁ, যেমন কথা তেমন কাজ। লোকটি আমাদেরকে মোটেও ছাড়ল না। আমরা ওখান থেকে খাবার খেয়ে তারপরে রওনা দেই আমাদের ঢাকায়। আমি ঢাকায় ব্যাক করলাম। ঢাকায় এসে আমার বন্ধুকে বললাম, "তোর মামাতো ভাইয়ের সঙ্গে আমাদেরকে দেখা করিয়ে দে।" তোর মামাতো ভাই কোন একটা ফান্দে ফেলে দিয়েছিল আমাদেরকে। জীবন নিয়ে বেঁচে এসেছি আজকের মতো। কিন্তু এর পরের দিনটা হবে আমাদের। আমরা ভালো একটি কবিরাজ ধরে সেই গ্রামটিকে অভিশাপ মুক্ত করব। যেহেতু ওই গ্রাম থেকে আমরা বেঁচে এসেছি। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় ওই গ্রামে, সেই ব্যবস্থাই করব। যাই হোক, সুমন ভাই আপাতত এতটুকুই আপনার কাছে পাঠিয়ে দিলাম। আমি আবারও অন্য কোনো ঘটনায় আপনাদেরকে বলে দিব সেই গ্রামের শেষ রহস্য। আমি কবিরাজকে নিয়ে ওই গ্রামে যাব খুব শিগগিরই। যে সেই গ্রামের অভিশাপ মুক্ত করে আসবো ইনশাআল্লাহ। সেই সময়ে সেই ঘটনাটি আপনাদের কাছে আমি খুব শীঘ্রই পাঠিয়ে দিব। আমার জন্যে দোয়া করবেন যাতে আমি সেই গ্রামটি অভিশাপ মুক্ত করতে পারি। আর যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি খুবই দ্রুত এই গ্রামে আবারও ফিরে যাব। যে সেই গ্রামের অভিশাপ মুক্ত করে আসবো ইনশাআল্লাহ। আমার জন্যে আপনারা সবাই দোয়া করবেন যাতে সেই গ্রামটির অভিশাপ মুক্ত করতে পারি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন। সুমন ভাই, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই আলিম ভাই তার ঘটনাটি শেষ করেছে। আমার ঘটনাটি তো পার্সোনালি অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করব ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে। আরেকটি কথা, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটি কথা, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে? কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও। বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত। কি? ভূত তুমি? ভূত? হ্যাঁ, ভূত। ভূতের বাড়ির ভূত। ভূতের বাড়ির ভূত।